স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। সাথে আছে আমি শামীম জাহেদি। গত 4 দশকে দেশের জনশক্তি রপ্তানি বেড়েছে বহুগুণ, তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশের প্রধান শ্রম বাজারগুলোতে কমে গিয়েছে জনশক্তি রপ্তানি। এমনই প্রেক্ষাপটে সম্প্রতি পালিত হলো আন্তর্জাতিক অভিবাসী দিবস। আজ আমাদের আলোচনার বিষয় সংকটে জনশক্তি রপ্তানি। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রেকর্ডিং এজেন্সি বা বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী এবং গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন MS শাকিল চৌধুরী। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। 70 দশকের শেষ দিকে শুরু হওয়া জনশক্তি রপ্তানি এখন বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। 1976 সালে জনশক্তি রপ্তানি হয় মাত্র 6000-এর মতো। গত বছর তা বেড়ে হয়েছে 6 লাখেরও বেশি। 2012 সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 83 লাখ বাংলাদেশি কর্মসংস্থান হয়েছে। দেশের জিডিপিতে প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিটেন্সের অবদান এখন প্রায় 11%। বিশ্বব্যাংকের তথ্য মতে রেমিটেন্সের দিক থেকে বাংলাদেশের অবস্থান সপ্তম। কর্মী সংখ্যা বাড়ার সাথে সাথে বেড়েছে নতুন দেশে কর্মী পাঠানোর সুযোগ। যুগের সাথে তাল মিলিয়ে তৈরি করা হচ্ছে দক্ষ কর্মী। সরকারিভাবে বিভিন্ন দেশে শ্রমিক পাঠানো পদক্ষেপে নিয়ন্ত্রণে আনা হচ্ছে অভিবাসন ব্যয়। 4 দলীয় ঐক্য জোটের আমলে, ওই সরকারের আমলে 97টা দেশের লোক যেত। আমাদের এই আমলে এই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 157টা দেশ। তবে গত কয়েক বছর ধরে দেশের প্রধান শ্রমবাজারগুলো নিয়ে তৈরি হয়েছে নানা শঙ্কা। এছাড়াও দেশের রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে বুধবার পালিত হচ্ছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। তবে হরতাল অবরোধের কারণে জনশক্তি রপ্তানিতে কোনো সমস্যা হচ্ছে না জানালেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। আর আপনার এই অবরোধে তারা কিভাবে আসে জানি না, হাইটেও বোধে চলে আসতেছে তো। কাজে অন্য ক্ষেত্রে অবশ্যই ক্ষতি হচ্ছে, আমাদের এই সেক্টর কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে না। এবারের অভিবাসী দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে অভিবাসীর অবদান ও সমুন্নত দেশের মান। নীলাদ্রি মহারত্ন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব আলী হায়দার চৌধুরী এবং জনাব শাকিল চৌধুরী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। জনাব আলী হায়দার চৌধুরী, প্রথম প্রশ্ন আপনার কাছেই। আমরা আমাদের প্রতিবেদন দেখলাম যে গত 4 দশকে দেশের জনশক্তি রপ্তানি খাতে একটা বড় ধরনের উন্নতি হয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়গুলোতে অবস্থাটা বেশ নাজুক বলেই বলা হচ্ছে। কেন এই নাজুক অবস্থা সৃষ্টি হলো জনশক্তি রপ্তানির ক্ষেত্রে? এটা একটু ব্যাপকভাবে আলোচনার দাবি রাখে। আমাদের নিয়মিত বাজার যেগুলো ট্র্যাডিশনাল মার্কেট যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যের মেজর যে জনশক্তি রপ্তানি হয় তার মধ্যে সৌদি আরব, UAE, কুয়েত, এই দেশগুলো, কাতার, এই দেশগুলো হচ্ছে আমাদের প্রধান বাজার। এবং এর বাইরে যে বাজারগুলো হচ্ছে সেটা হচ্ছে মালয়েশিয়া। আমি যদি বিশেষ করে গত অগাস্ট মাস থেকে যদি আমি পর্যালোচনা করি, এই অগাস্ট নয়, এর আগের অগাস্ট থেকে, তখন থেকে আপনার UAE মার্কেটটা মানে বন্ধ হয়ে গেছে। সৌদি আরবে আমার যেখানে বছরে 2 থেকে 3 লাখ লোক নিয়মিত যেত, সেখানে এখন আমার 10-12 হাজার লোক যাচ্ছে। তারপরে আপনার UAE তে তো বন্ধ, কুয়েত বন্ধ, কাতারেও আমার সে 1% মতো আমার জনশক্তি যাচ্ছে। মালয়েশিয়াতে যে বাজারটা আমাদের বিশাল একটা মার্কেট, সেখানে শিল্প খাত এবং অন্যান্য নির্মাণ শ্রমিকের যে চাহিদা, সেখানে প্ল্যান্টেশনের প্রচুর চাহিদা, সেখানে এখন G2G পদ্ধতিতে সরকার প্রেরণ করছে। এবং যতটুকু আমার ইনফরমেশন আছে, সেখানে গত 1 বছরের সরকার হয়তো 1000 লোক অনলাইনের মাধ্যমে পাঠাতে সক্ষম হয়েছে। এই সার্বিক প্রেক্ষাপট যদি পর্যালোচনা করি, মার্কেটগুলো যতক্ষণ সচল স্বাভাবিক না থাকে, এই মার্কেটটা যতক্ষণ পর্যন্ত সম্প্রসারিত না হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের এই বাজার ঘুরে দাঁড়াবে বলে আমার মনে হয় না। কারণ আমার জনগোষ্ঠী হচ্ছে বিশাল। আমার জব মার্কেটে প্রতি বছর 25 থেকে 30 লক্ষ লোক ইন করে। সেখানে যদি আমি গত বছরের তুলনা করব না, গত বছরে কি পাঠিয়েছি, আমার প্রতি বছর টার্গেটটা বাড়াতে হবে। শিল্প খাত হিসেবে যখন ঘোষণা দিয়েছে, এটার জন্য আমার টার্গেট দেওয়া হচ্ছে না। সুতরাং আমি কম্পেয়ার করার সুযোগ নেই। আমাকে প্রতি বছর আমাকে জনশক্তি যত বেশি রপ্তানি করব, রিমিটেন্স ফ্লোটা তত বেশি বাড়বে। আমাদের যে ভিশন 21 মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, সেই লক্ষ্যে তখনই পৌঁছতে পারবো। আদারওয়াইজ আমার কাছে। ধন্যবাদ জনাব হায়দার চৌধুরী। জনাব শাকিল চৌধুরী, জনাব হায়দার বলছিলেন যে
আপনি মূল মূল যে কারণগুলো বলছেন যে বাজারগুলো আমাদের সবচেয়ে বড় মার্কেট, সেগুলো আস্তে আস্তে আমরা হারাতে বসছি, খুবই স্বাভাবিক, এটাই হচ্ছে কারণ। কিন্তু আপনার কি মনে হয় এই যে আমরা গত 4 দশকে ভালো করার পর, ক্রমাগত ভালো করার পর আমরা সাম্প্রতিক সময়তে খারাপ করছি, এর পিছনে কি আমরা কি সেই ভবিষ্যৎকে দেখতে পারিনি? এটার কি একটা বড় কারণ যে আপস অ্যান্ড ডাউনস হয় বাজারে, সেই জিনিসগুলোকে আমরা অ্যাড্রেস করার মতো আসলে পর্যাপ্ত ব্যবস্থা নিতে পারিনি বলে কি এখন এই ধস নেমেছে গত 1 বছর যদি আমরা বলে থাকি? আপনার শেষ কথাটাকে আমি সামনে নিয়ে আসতে চাই, সেটা হলো যে আমাদের আন্তর্জাতিক অঙ্গনে আপনি দেখেন বাংলাদেশের অ্যাভেলেবল পরিসংখ্যান অনুযায়ী 6087 জন লোক ছিল 1976 সালে এই দেশ থেকে বিদেশে গিয়েছিল টোটাল বছরে। আর এখন 2013 সালের অক্টোবর মাসে এসে আমার লোক সংখ্যা হচ্ছে 84,46,000। আপনি চিন্তা করেন যে গ্রোথ কীরকম হয়েছে। আমাদের বিদেশে যে মিশনগুলো কাজ করছে এবং দেশের পক্ষ থেকে এই জায়গাগুলোকে যে এই ব্যাপক গ্রোথ এরিয়াটাকে যে অ্যাড্রেস করার জন্য যে অ্যাটেনশন দেওয়া উচিত, জাতীয়ভাবে সেটি আমরা দিতে আমি মনে করি যথেষ্ট পারিনি। এরপরে এই খাতে যে অসঙ্গতি এবং বিভ্রান্তিগুলো ছিল, বেসরকারি খাতের উপরে যে অভিযোগগুলো আনা হয়, সেই অভিযোগগুলো নিষ্পন্ন করবার ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে আমরা যথেষ্ট সময় নিয়ে ফেলেছি। এটি উচিত ছিল না। বাংলাদেশের রপ্তানি আয় এবং যদি প্রবাসী আয় আপনি বিবেচনা করেন, এ দুটো ছাড়া বাংলাদেশের অর্থনীতি প্রায় অচল, আপনি ধরে নিতে পারেন অচল। এবং আপনি রপ্তানি খাতের যদি আপনি যে পোশাক খাত সহ যে রপ্তানি খাতের যে বলেন 26 বিলিয়নের মতো টোটাল যে আপনার এক্সপোর্টার হচ্ছে যে, এবং যে গ্রোথের যে ফরেন কারেন্সি আর্নিং হচ্ছে, সেখানে আপনি দেখেন আজকে আমরা 18 বিলিয়ন ইউএস ডলার রিজার্ভে গেছি। তার অবদান 14.16 বিলিয়ন ইউএস ডলার পাঠিয়েছে আমার প্রবাসীরা গত বছর। এবছর এ পর্যন্ত আমরা পাঠিয়েছি 9.5 10-এর কাছাকাছি, 11-র মধ্যেই আছে ফিগারটা। এক মাস আছে। গত বছরের যদি 14 বিলিয়ন হয়, আমি মনে করছি 1 থেকে 1.5-2 বিলিয়ন এবার আমরা রিডিউস হয়ে যাবে, যেখানে আমার গ্রোথ হওয়ার কথা। কারণ যে শ্রমিক যেখানেই কাজ করছে দিনে দিনে তার বেতন বাড়ছে, আমার গ্রোথ হচ্ছে না, আমার মাইনাস গ্রোথ। এই জায়গাটাতে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ উইকনেসেস আছে, এটা আমি বলবো, এবং সমন্বয়হীনতা আমি বলবো। মন্ত্রণালয়, বিএমইটি এবং সরকারের মূল নীতি নির্ধারণে এই প্রায়োরিটাইজ করা হয় না এই জায়গাটা থেকে। আমি গত 4 বছরে অনেক মুভমেন্ট হয়েছে। মন্ত্রী সাহেবের বক্তব্য একটু আগে আমরা শুনছিলাম, উনি অনেক মুভমেন্ট করেছেন, সরকারি তরফে G2G প্রসেসগুলো করা হয়েছে। G2G প্রসেস কিন্তু এটাও কিন্তু একটা কারণ, G2G অলওয়েজ ওয়ার্ল্ড ওয়াইড G2G কিন্তু উইক, দুর্বল এবং মুভমেন্ট স্লো থাকে এবং স্বাভাবিক। প্রাইভেট সেক্টরকে যদি কনফিডেন্সে নিয়ে সেখানে তাদেরকে যদি কন্ট্রোল করে সেই জায়গাটা যদি তাদের অ্যাক্সেসগুলোকে যদি প্রপার না করা যায়, তাহলে এই গ্রোথ ধরতে পারবো না। মালয়েশিয়ার যে কথাটা G2G, আমাদের খুব ভালো কাজ হচ্ছে এটা, যে আমরা ওখানে আপনার যে মাইগ্রেশন কস্টটাকে রিডিউস করছি, এটা দরকার আছে, স্ট্রিমলাইনিং করছি, সিস্টেমগুলোকে ডেভেলপ করছি। কিন্তু এটা কতদিন পর্যন্ত এই প্রসেস থাকবে, প্রক্রিয়াধীন কতদিন থাকবে? এটি আরো আগে হলে ইতিমধ্যেই আমরা হয়তো 50, 60, 70 হাজার লোক মালয়েশিয়া পাঠাতে পারতাম। ধন্যবাদ জনাব আলী হায়দার চৌধুরী। যে সমস্যার কথা বলছিলেন জনাব শেখর চৌধুরী, আপনি একজন বড় স্টেক হোল্ডার বাইরাকে আমি যদি বলি, ঠিক এই সমস্যার সমাধানে আপনার কি মনে হয়েছে যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে আপনি দ্রুত সমাধান দেখছেন? ওয়েল, আমি শাকিল ভাইয়ের শেষ বক্তব্যটা দিয়ে আমি শুরু করতে চাচ্ছি আমার বক্তব্য। আচ্ছা, আমাদের অবজেক্টটা কি, রাষ্ট্রের অবজেক্টটা কি? এটা অভিন্ন। আমরা এবং রাষ্ট্র এটা অভিন্ন সত্তা। আমরা সরকারের বিকল্প কোনো কেউ নয়, আমরা সরকার একটা সহায়ক শক্তি। আজকে সরকারের যে ইচ্ছাটা পোষণ করছে সেটা হচ্ছে মাইগ্রেশন কস্টটা কন্ট্রোল করা। সরকার চাচ্ছে আমার দেশের শ্রমিকেরা অধিক বেতনে এবং যাতে তারা কোনো রকমের প্রতারণার শিকার না হয়, সেভাবে তাদেরকে বিদেশে যাওয়া। আমরা এগুলোর সাথে কোনো রকমের দ্বিমত করার সুযোগ নেই। আমরা এখন এই জিনিসগুলো ইস্টাবলিশ করতে হলে আমাদের প্রয়োজন কি? আমাদের প্রয়োজন হচ্ছে ডায়লগ কার সাথে? সরকার কর্তৃক নির্ধারিত পলিসিগুলো, সরকার তো পলিসি মেকিং, তারা হচ্ছে রেগুলেটরি বডি, তারা হচ্ছে প্রাইভেট সেক্টর যারা আমরা উদ্যোক্তা, তাদের সাথে যদি আলাপ আলোচনা করে এই বিষয়গুলো আমাদেরকে নীতি নির্ধারণ করে দিক নির্দেশনা দেয়, তাহলে পরে আমরা আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। আমাদেরকে বিচ্ছিন্ন করে দিলেই কিন্তু এই সেক্টরের উন্নতি ঘটবে না। ধন্যবাদ জনাব চৌধুরী। আমাদের সময় হচ্ছে বিরতি যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো। সময় হলো একটি বিরতি যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবে। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে। আজ আমরা কথা বলছি সংকটে জনশক্তি রপ্তানি নিয়ে।
এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী এবং সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন MS শাকিল চৌধুরী। জনাব আলী হায়দার চৌধুরী এবং জনাব শাকিল চৌধুরী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব শাকিল চৌধুরী, আপনার কাছে এবার প্রশ্ন। সাম্প্রতিক সময়গুলোতে আমরা দেখেছি যে হরতাল, যারা মানে যে দীর্ঘমেয়াদী রাজনৈতিক সহিংসতা যে দেশে চলছে, এটার নেতিবাচক প্রভাব সব ক্ষেত্রেই পড়েছে। জনশক্তি রপ্তানি ক্ষেত্রেও এর একটা প্রভাব পড়েছে। ঠিক আপনি কি বলবেন ঠিক এই কারণে জনশক্তি রপ্তানি যদি আমরা বলি যে ঠিক কতটা ইম্প্যাক্টেড হয়েছে, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে? খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে যে কোনো রকমের অসহিষ্ণু পরিস্থিতি যে কোনো রকমের ভালো কাজের জন্য মানে বিপজ্জনক। জনশক্তি রপ্তানির সাথে যারা জড়িত, যারা ব্যবসা বাণিজ্য করেন বা যারা যাবেন আসবেন, এই রকমের ব্লকেড এবং নিরন্তর এই যে প্রতিবন্ধকতাগুলো যদি রাজনৈতিক কর্মসূচিগুলো থাকে, তাহলে সব ক্ষেত্রে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়, এই প্রবাসীর এই খাতটা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত। আপনি দেখেছেন, আপনাদের নিউজেও অনেকবার কভার করেছেন আপনারা, বিদেশ থেকে লোকটা এসছে, এয়ারপোর্টে এসে বসে আছে, বাড়িতে যেতে পারছেন না, নিরাপত্তাহীনতা। যিনি যেতে চাচ্ছেন এয়ারপোর্টে গিয়ে তিনি ফ্লাই করবেন, তিনি এয়ারপোর্টে যেতে পারছেন না। এই পরিস্থিতির কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এই খাত। দ্বিতীয় হচ্ছে যে মানুষের মধ্যে একটা সাংঘাতিক আতঙ্ক, বিশেষ করে প্রবাসী যারা আছেন তারা কিন্তু নিয়মিত দেশে থাকেন না, তারা দেশে যারা অলরেডি প্রবাসে আছেন তারা থাকেন না। এরা কিন্তু অনেক ভিসা প্রকিউর করেন, অনেক কাজের জোগাড় করেন, তারপরে আত্মীয় স্বজন বাংলাদেশের মানুষগুলো তাদের মাধ্যমেও কিন্তু অনেক যায়। 80% বেশি মানুষ কিন্তু প্রাইভেট ইনিশিয়েটিভে যায়, এবং সরকারি ইনিশিয়েটিভ কিন্তু 3-4-5% বেশি হবে না। বাইরের একটা ইনিশিয়েটিভ তাদের অর্গানাইজেশনাল আছে, কিন্তু প্রাইভেট ইন্ডিভিজুয়াল ইনিশিয়েটিভে 80% বেশি লোক বাংলাদেশ থেকে বিদেশে যায়। এখন আপনি তখন গ্রামে গঞ্জে যারা আছেন অলরেডি, তারা কিন্তু রেমিটেন্সটা পাঠাবেন, তার রেমিটেন্স দিয়ে এখানে ব্যবসা বাণিজ্য হবে, আমাদের আরও ইকোনমিতে মেইন কন্ট্রিবিউশন হবে। আমি যেটা বলি, রুরাল ইকোনমিতে মূল কন্ট্রিবিউশন কিন্তু প্রবাসীদের, এবং এগুলো গ্রামে গঞ্জে যায়। এখন এই সব জায়গাগুলোতে যারা ইনভেস্ট করছেন তাদের আমাদের লোকাল সিকিউরিটির বিষয়গুলো আছে, ল অ্যান্ড অর্ডার্স যে অর্গানাইজেশনসগুলো আছে, পুলিশ, র্যাব এবং বাকি যে সংস্থাগুলো আছে, তাদেরও কিন্তু এগুলো প্রায়োরিটাইজ কনসিডারেশনে রাখা উচিত। রাজনৈতিক এই ডামাডোলের মধ্যে এই যে কেস কাছারি নানানভাবে হেনস্থা করার যে বিষয়গুলো হচ্ছে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে, সেখানে কিন্তু নিচের দিকে কিন্তু প্রবাসী বা প্রবাসীদের পরিবারের লোকজন কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন আইনের অপব্যবহারের কারণে। ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষ বা অন্যদের সাথে আমরা কথাবার্তা বলেছি, তাদের মধ্যে যথেষ্ট সহানুভূতি আছে প্রবাসীদের ব্যাপারে, কিন্তু নিচের দিকে লোকজন কিন্তু ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য কিন্তু এই যে প্রবাসীদেরকে এইভাবে টোল হিসাবে, ঢাল হিসাবে ব্যবহার করছে। এই জায়গাগুলো কিন্তু টোটালি আমার এই প্রবাসীর পুরো ফ্লোটাকেই ডিসরাপশন করছে। আমার মনে হয় এই জায়গাগুলো দেখা উচিত। ধন্যবাদ জনাব শাকিল চৌধুরী। আমাদের বেশ কিছু দর্শক আমাদের কাছে SMS পাঠিয়েছেন। ফয়সাল উনি বলছেন লিবিয়া ভিসা ওপেন হচ্ছে কিনা। রায়হান বলছেন যে চিটাগং থেকে জানাচ্ছেন যে UAE ভিসা কবে খুলবে, এই বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা। ফয়সাল একই কথা বলেছেন, এবং রিয়াজ যিনি বলছেন যে কেন এই মুহূর্তে দুবাই বা UAE ভিসার উন্মুক্ত হবার কোনো উদ্যোগ নাই কেন। যার আলী হায়দার চৌধুরী, আপনি যদি এই প্রশ্ন উত্তরগুলো দিতেন। লিবিয়া এখনো নিজেদের একটা অস্থির কান্ট্রি, এখনো সেটেল কোনো কান্ট্রি নয়। সেখানে যে অস্থিরতা আছে, তারপরে কিছু কিছু ডিমান্ড সেখানে আমাদের দূতাবাস কর্তৃক সত্যায়ন করে, স্পেশালি লিবিয়া এবং ইরাক থেকে আসে। বিষয়গুলো এখনো আসছে এবং সরকার এটাকে অনুমতি দিচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। বাট এটা যে পরিমাণ আসার কথা ছিল, লিবিয়া অনেক বড় দেশ, তাদের এই ধ্বংসস্তূপের পরে যে অবকাঠামো উন্নয়ন, সেই বড় বড় মেগা প্রজেক্টগুলো, ইরাকে কোরিয়ান কোম্পানিগুলো মেগা প্রজেক্টগুলো যে চলতেছে, যেভাবে এটা মোবিলাইজেশন হওয়ার কথা ছিল সেভাবে এটা মোবিলাইজেশন হচ্ছে না, যেটা ভারতে অলরেডি হিউজ একটা মোবিলাইজেশন শুরু হয়ে গেছে। আপনি ইউএর কথা যথার্থ বলেছেন। ইউএর বিষয়ে আমরা এগুলো সরকারের সাথে বিষয়গুলো অ্যাড্রেস করার চেষ্টা করেছি। এগুলো সরকারি পর্যায়ে আলাপ আলোচনার মাধ্যমে শুধু সম্ভব। অনেকগুলো বিষয় আছে যে আমরা প্রাইভেট সেক্টরের সাথে কাউন্টার পার্টির সাথে আলাপ করলে হয়তো কিছুটা আমরা এটা অ্যাডভান্স হতে পারি, কিন্তু আলটিমেট ডিসিশন মেকার হচ্ছে দুই দেশের সরকার। তো এই ক্ষেত্রে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে যারা দায়িত্বে আছেন তাদের এইখানে প্রয়োজনীয় ভূমিকাটা, গুরুত্বপূর্ণ ভূমিকাটা আমাদের একান্তই প্রয়োজন। আপনার কি মনে হয় শাকিল চৌধুরী? ইউএর কথাটা আমি বলি, ইউএতে এখন যা যাচ্ছে শুধু মহিলা শ্রমিক কিছু যাচ্ছে। এখন কিন্তু সেই রেগুলার ফ্লোতে যেটা যায়, ইউএ কিন্তু সেকেন্ড লার্জেস্ট রেসিপিয়েন্ট কান্ট্রি অফ বাংলাদেশ, প্রায় 22 লক্ষের মতো বাংলাদেশি আছেন। সৌদি আরব হচ্ছে ফার্স্ট, প্রায় 27 লক্ষের মতো লোক থাকে ওখানে। ইউএইতে যখন এটা বন্ধ হলো, স্বাভাবিক ফ্লোটা যখন ডিক্লাইন হয়ে গেল বাংলাদেশ, তখন কিন্তু ঠিক এই যে শ্রমিকের কর্মসংস্থানের অভাব এই কারণে হয়নি, কিছু কিছু অসুবিধা ওখানে তৈরি হয়েছে। প্লাস
ওই দেশের সরকারগুলো যে আমাদের ব্যাপারে যে এরকমের একটা খড়গস্ত হয়েছিলেন, এটাকে রিমুভ করার জন্য উনি যেটা বলছিলেন যে আমাদের যে ইন্টারফারেন্স মিশন থেকে যে ইন্টারফারেন্স কিন্তু ইউএই যে লোক নেওয়া বন্ধ করে শুধু তো বাংলাদেশের না, তারা নির্দিষ্ট কিছু ক্যাটাগরিতে অনেকগুলো দেশের জন্য। কিন্তু আমাদের পাসপোর্টগুলোতে যারা বিশেষ করে ইউএইতে যারা আছিলেন, পাসপোর্টের মধ্যে যখন এখন তো অনলাইনে সব সাবমিশন গুলো হচ্ছে, Right. যখন বাংলাদেশ বলা হচ্ছে তখনই কিন্তু সে ডিক্লাইন করছে, কম্পিউটার ডিক্লাইন করছে। তার মানে তা নয়। এই যে জনাব চৌধুরী, আপনারা কি সরকারকে এই বিষয়গুলো অবহিত হ্যাঁ, করেছেন? অভিযান সরকার জানেন, সরকার যে বিষয়গুলো। এই যে আমাদের সচিব এবং তার মন্ত্রণালয়ের একটা প্রতিনিধি দল সফর করে এসেছেন, মন্ত্রী অনেকবার গেছেন। আমার কথা হচ্ছে যে আরো খুব ক্যাটাগরিক্যালি এগুলো করে, এবং আমি মনে করি প্রাইভেট সেক্টর উনাকে পছন্দ না হলে আরো কেউ আছে তো সেটা ওদেরকে করতে হবে। ইনভলভ করে নিয়ে যাওয়ার, যেমন ধরুন সৌদি আরবের কথাটা আমি প্রাসঙ্গিকভাবে আনতে চাই, কারণ সৌদি আরব হচ্ছে লার্জেস্ট কান্ট্রি এবং প্রায় 35% কন্ট্রিবিউশন হয় এই সাবজেক্টে। ওরা কিন্তু কিছুটা ডিপ্লোম্যাটিক গ্রোথ নিচ্ছে। নিচ্ছে। এই জায়গাগুলোকে যদি আমরা সব সরকারকে জায়গাতে দিই আসলে, এবং সরকার যদি ওদেরকে আরো সাপোর্ট করেন দেশ থেকে, আমি মনে করি সৌদি আরবের জায়গাগুলো ওপেন করা দরকার, ওখানে আরো স্কোপ আছে। কাতারের জায়গা ওপেন করা দরকার, ওখানে স্কোপ আছে। এগুলোকে নতুন মার্কেটকে এক্সপ্লোর করতে হবে। জনাব চৌধুরী, ধন্যবাদ। আমরা আশা করবো যে সরকার বেসরকারি উদ্যোক্তার সাথে বসে এই সমস্যার সমাধান করবে। জনাব আলী হায়দার চৌধুরী, আপনাকেও ধন্যবাদ। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মতো, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।